মার্ডার কেস, কলমে অভিনন্দন রায়, ছবি রঞ্জন দত্ত। একটা আবছা ডাক কানে আসে নন্দুর। ডাক ক্রমশ স্পষ্ট হয়। বুঝতে পারে সঞ্জীব কাকু ডাকছেন। ঘুম জড়ানো চোখে হাত কচলাতে কচলাতে উঠে পড়ে। সিঁড়ির কাছের এক থেকে জুতোটা নেয়, পায়ে গলাতে গলাতে বেরিয়ে আসে। দেখেই বুঝতে পারে সঞ্জীব কাকুর কয়েক রাউন্ড দৌড়ানো হয়ে গেছে। তাকে সঙ্গে নিয়ে আবার পা চালান। সকালটা রোজ এভাবেই শুরু হয়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তারা রাস্তার বাঁকে বটতলায় এসে বসে। সঞ্জীব কাকুরা থাকেন পাশের পাড়ায়। সকালে দৌড়াতে দৌড়াতে কয়েক মাইল পেরিয়ে চলে আসেন এখানে, নন্দুদের পাড়ায়। এদিকটায় জনবসতি খুব পাতলা। এখানে এক ঘর, সেখানে এক ঘর বসবাস। বটতলার কাছটায় খুব নির্জন। সারা দিন হু হু হাওয়া বয়। পথ চলতি মানুষজন এসে বসে, খানিক জিরিয়ে নেয়। স্কুল পালানো ছোটরা খেলা করে। বেকার কেউ কেউ তাস খেলে, বিড়ি খায়। আবার কেউ বা প্রহর খানিক পরে ঘুমোয়। সঞ্জীব কাকু বলেন, সকালে দৌড়ানোর পর বটতলার এই হাওয়া বড় আরামদায়ক। তারা দৌড়ানোর পর এখানে একটু বিশ্রাম নিয়ে তবে বাড়ি ফেরে। সঞ্জীব কাকুর অফিস আছে, নন্দুর আছে পড়তে বসা, তারপর স্কুল। আজ তারা বটতলায় বসতে গিয়ে থমকে দাঁড়ায়। সঞ্জীব কাকু পিছন থেকে না টেনে ধরলে তো নন্দু বুঝতেই পারত না। চোখে পড়তে সেও শিউরে ওঠে। পিছিয়ে এসে সঞ্জীব কাকুর কাছ ঘেঁষে দাঁড়ায়। তারা দেখে বটগাছের গোড়ায় সিমেন্টের বাঁধানো গোল বিধিটার ওপর ছড়িয়ে আছে রক্ত, চাপ চাপ তাজা রক্ত। আশেপাশেও ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছে মাটিতে। জায়গায় জায়গায় শুকিয়ে কালচে হয়ে গেছে। নিষ্পলক কয়েক মিনিট তাকিয়ে থাকে তারা। দেখতে দেখতে পথ চলতি মানুষজন একে একে এসে জড়ো হয়। কৌতূহলী চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নানান সন্দেহের গুঞ্জন ওঠে। পাড়ার ভেতরের দিকে গত রাত্রে রক্ষাকালী পুজো গেছে। বেশিরভাগ লোক সারা রাত সেখানেই ব্যস্ত ছিল। ঢাক, কাশি, মাইকের আওয়াজে কেউ বুঝতেও পারেনি। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে গ্রামের ভেতর পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলে দলে লোকজন আসছে দেখতে। তারা নিশ্চিত এটা কোনো মানুষেরই রক্ত। এখানে খুন করে লাশটাকে সরিয়ে ফেলা হয়েছে। ছেলে ছোকরারা আশেপাশে খুঁজতে শুরু করেছে, যদি একটু দূরে কোথাও ফেলে টেলে রেখে যায়। সঞ্জীব কাকু নন্দুকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে আসেন। বলেন, নন্দুরে, আজ বোধহয় আর অফিসে যাওয়া হলো না। তুই বাড়ি চলে যা। স্কুলের দেরি হলে তোর মা আবার বকবে। বলতে বলতে দূরে বাবাকে দেখতে পায় নন্দু। 8:10 লোকাল ধরেন বাবা। কাছে এসে পড়েন তিনি। ঘটনাটা একটু আগেই শুনেছেন। এখন যাবার পথে একটু মুখ বাড়িয়ে দেখেন। নন্দুকে দেখে বিরক্ত হন। বলেন, সেই সকাল থেকে কি করছিস নন্দু? এবার বাড়ি যা, তোর মা কিন্তু বকবে। সঞ্জীব কাকুকে বলেন, কিরে সঞ্জীব, আজ বেরোবি না? সঞ্জীব কাকু বলেন, দেরি তো হয়েই গেছে দাদা, ভাবছি আজ আর যাব না। বাবা এরপর ঘড়ি দেখে দ্রুত পা বাড়ান। বাড়ি যেতে যেতে নন্দু আবার ফিরে আসে সঞ্জীব কাকুর কাছে। আবদার করে জানায়, তুমিও চলো না কাকু, মামনি নিশ্চয়ই রেগে আছে, আমাকে বকবে। সঞ্জীব কাকু বলেন, দূর, এই দৌড়ে ফিরছি, ঘামে ভিজে জ্যাবে গা, এই অবস্থায় কেউ যায়? নন্দু বলে, তুমি তাহলে আমাকে বাড়িতে রেখেই চলে আসবে। সুতরাং সঞ্জীব কাকুকে যেতেই হয়। বাড়িতে ঢুকতেই মামনি বেরিয়ে আসেন। বলেন, ও সঞ্জীবদা, আসুন আসুন, আপনাদের ওখানে যাব ভাবছিলাম। আপনি অফিস যাননি, ভালোই হয়েছে। সঞ্জীব কাকুর কিছুটা আপত্তি থাকলেও মামনির কোনো দরকার আছে ভেবে বারান্দায় উঠে আসেন। বসতে বসতে দুর্ঘটনার কথাটা বলেন। মামনি বলেন, হ্যাঁ শুনেছি, বটতলায় কী যেন একটা হয়েছে, আপনার দাদা বলছিল। হাতের কাজটুকু নিয়ে চলে যেতে যেতে বললেন, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। নন্দু সঞ্জীব কাকুর হাত ধরে বাথরুমে টেনে নিয়ে যায়। হাত মুখ দিয়ে দুজনে কিছুটা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসে। চা আর গরম জিলিপি নিয়ে আসেন মামনি। সঞ্জীব কাকু বলেন, বাবা, এত সকালে জিলিপি কোথায় পেলেন? তিনি জানান, কমলাকে মাছ আনতে পাঠিয়েছিলাম, ফেরার পথে বলেছিলাম আনতে। চা ঢালতে ঢালতে মামনি বলেন,
হ্যাঁ সঞ্জীবদা, যে কথা বলছিলাম, দুপুরে আমি একটু বেরোবো। আমার এক বন্ধু নার্সিংহোমে ভর্তি আছে, একটু দেখতে যাব। নন্দুকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। যাওয়ার সময় আমি ওকে স্কুলে রেখে যাব। ছুটির সময় আপনি যদি ওকে একটু নিয়ে আসেন। কথাটা শেষ হয় না, নন্দু বলে ওঠে, ও মামুনি, আমি আজকে যাব না। ও মামুনি, আমি আজকে যাব না। তিনি দৃঢ় গলায় বলেন, না, শুধু শুধু কামাই করবে কেন? নন্দু মন খারাপ করে সঞ্জীব কাকুর মুখের দিকে চায়। সঞ্জীব কাকু নন্দুর পক্ষ নিয়ে বলেন, এই তো সবে পরীক্ষা গেল, এখন একদিন কামাই হলে তেমন কিছু ক্ষতি হবে না। তিনি আরও বলেন, আজ ওর খুব ইচ্ছে হয়েছে আমার সঙ্গে যাবে, আর আপনি যখন বলছেন বেরোবেন। এবার মামনি কিছুটা অনিচ্ছার সঙ্গে সায় দেয়। আনন্দে নিচে ওঠে নন্দু। চপ্পট জামা প্যান্ট পরে রেডি হয়ে সামনে এসে দাঁড়ায়। উঠে পড়েন সঞ্জীব কাকু। বলেন, বৌদি, আমরা এখন আসছি। রাস্তায় বেরিয়ে বটতলার সামনে দিয়ে যাবার সময় দেখা গেল পুলিশ এসে গেছে। নন্দুরা একটু দাঁড়ায়, কি একটা কালো মতো যন্ত্র দিয়ে জায়গাটা পরীক্ষা করে দেখছে। বিভিন্ন দিক থেকে ফটোগ্রাফার কয়েকটি ছবি তুলে নেয়। সঞ্জীব কাকু ওসিকে জিজ্ঞেস করেন, কি মনে হচ্ছে স্যার? ওসি বলেন, এক্ষুনি তো বলা যাচ্ছে না, তবে যথেষ্ট সন্দেহ রয়েছে। চটপট কেস লিখতে লিখতে তারা জিপের দিকে এগিয়ে যান। নন্দুকে নিয়ে সঞ্জীব কাকুও পা বাড়ান। বাড়িতে ঢুকে সঞ্জীব কাকু মাকে বলেন, মা দেখো কে এসেছে। দিদা সিঁড়ির দিকে মুখ বাড়িয়ে অবাক হন। বলেন, ওরে বাবা, নন্দুবাবু যে, কে সৌভাগ্য আজ আমাদের। এরপর সঞ্জীব কাকুকে বলেন, আমি কদিন ধরে ভাবছিলাম বাবু, কালী পুজোর দিন নন্দুকে নিয়ে আসার কথা তোকে বলবো। হঠাৎ মনে পড়ে সঞ্জীব কাকু বলে ওঠেন, ও হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার কালী পুজো আজকে নাকি? সে তো শনিবার, আজ সবে বুধ। তিনি বলেন, তা হোক, দুটো দিন না হয় ও এখানেই থেকে গেল, আমি তো কি এমনিই নিয়ে এলাম। ভিতরে এসে নন্দু দেখে চান করে পুজোর জোগাড় করছেন দিদা। তাকে বাড়ির কথা, বাপি মামনির কথা জিজ্ঞেস করেন। উত্তর দিতে দিতে নন্দু অ্যাকোয়ারিয়ামের কাছে যায়। লাল হলদে কালো মাছগুলো এখন খুব একটা খেলছে না, একটু একটু লেজ নাড়ছে। সেখান থেকে নন্দু টিয়া পাখির খাঁচাটার কাছে যায়। পাখিটা একটু ঝটপট করতে করতে ক্যাঁক ক্যাঁক করে ডেকে ওঠে। নন্দু ইশারায় তাকে চুপ করতে বলে সরে আসে। এখানে এলে নন্দুর খুব ভালো লাগে। কি বিশাল চওড়া বারান্দা, ফাঁকা নির্জন, বড় বড় সাদা কালো পাথর বসানো মেঝে, আয়নার মতো ঝকঝক করে, ধারে ধারে লোহার রেলিং, আলপনা আঁকা সব ডিজাইন, সারি সারি কড়িবর্গা বসানো কত উঁচু ছাদ, সেখান থেকে একটা পুরনো পাখা ঝুলছে। দেখে নন্দুর মনে হয় আদ্যিকালের বুড়ো। নন্দু সব ঘুরে ঘুরে দেখে। সারাদিন কত পাখি, শালিক, চড়ুই, পায়রা ঝাঁক বেঁধে আসে, উড়ে চলে যায়, যেন দিদার সঙ্গে তাদের কত ভাব, কত দিনের ভাব। গেটের কাছে বোগেনভেলিয়ার ঝাড় অনেকখানি ছড়িয়ে পড়েছে, টুপটাপ ফুল ঝরে পড়ে ঢোকার মুখে। ওখানে ছোট ছোট টুনটুনি পাখি বাসা করে থাকে। নন্দু আগের বারে এসে দেখেছিল অনেকগুলো টব আছে, বেল, তোপাটি, সন্ধ্যামালতী, চন্দ্রমল্লিকা, নয়নতারা, কত না যত্নে তারা বেড়ে উঠেছে, ফুল ফুটেছে। নন্দু দেখেছে দিদা নিজের হাতে সমস্ত পরিচর্যা করেন। সকালের পোশাক ছেড়ে সঞ্জীব কাকু লুঙ্গি পরে বেরিয়ে এসেছেন। নন্দুকে বলেন, উমা, এখনও জুতোই খুলিসনি, আয় আমার কাছে আয়। জামা জুতো খুলে দিতে দিতে বললেন, কীরকম বুদ্ধিটা করে তোকে নিয়ে এলাম বলতো। খুশি হয়ে নন্দু গলা জড়িয়ে ধরে, বলে, এই জন্যেই তো তুমি আমার প্রিয় কাকু। দিদা ততক্ষণে পুজো সেরে রান্নাঘরে ঢুকেছেন। নন্দুকে কি খাওয়াবেন ভাবছেন। নন্দু জানিয়ে দেয় সে খেয়ে এসেছে, এখন কিছু খাবে না। সঞ্জীব কাকুও বলেন, হ্যাঁ মা, ওখানেই আমরা টিফিন সেরে এসেছি, তুমি বরং দুপুরের মেনু কী হবে তাই ঠিক করো। এরপর নন্দুকে নিয়ে কম্পিউটারে নতুন একটা গেম দেখাতে বসে পড়েন। বিকেলে দিদা নন্দুদের বাড়িতে ফোন করেন। শনিবার মামনিকে কালী পুজো দেখতে আসার কথা বলেন। মামনি আসতে পারবেন না জানান, তবে নন্দুকে থাকার অনুমতি দিয়েছেন। রাত্রে রক্ষাকালী পুজো দেখতে এসেছে নন্দুরা।
দিদা মন্দিরে প্রাসাদের থালা রাখতে গেছেন। বাইরে নন্দু সঞ্জীব কাকুর হাত ধরে দাঁড়িয়ে আছে। চারদিক লোকজন, মেলায় জমজমাট। রাত্রে পুজো হয়ে রাত্রেই বিসর্জন হয়ে যায়। নন্দু দেখে মন্দিরের সামনে এক জায়গায় একটা বেদি মতো আছে, সেখানে একটা হাড় কাঠ বসানো হয়েছে। সঞ্জীব কাকু বলেন, ওখানে বলি হয়, এখানকার বলি খুব বিখ্যাত, দূর দূর থেকে লোক আসে দেখতে। নন্দুর ইচ্ছা করে মেলাটা ঘুরে ঘুরে দেখতে। সেই সঞ্জীব কাকুর হাত ধরে টেনে নিয়ে চলে। সঞ্জীব কাকু দিদার উদ্দেশ্যে বলেন, মা তুমি এখানে থাকো, আমরা একটু ঘুরে আসছি। ভিড় কাটিয়ে এগিয়ে চলে তারা। এক জায়গায় শুটিং বসেছে। সঞ্জীব কাকু বন্দুক তুলে কয়েকটা জিনিসের উপর তাক করেন। খানিক চেষ্টার পর সেখান থেকে বেরিয়ে আসেন। দুজনে দুটো পাঁপড় ভাজা খেতে খেতে বাজি পোড়ানো দেখতে থাকে। সত্যি কত রকমের বাজি! আকাশে উঠে যেন আশ্চর্য সব আলোর ভেলকি হয়ে যাচ্ছে। বিস্ময় আনন্দে নন্দুর মন ভরে যায়। এবার সে বায়না করে ফুচকা খাওয়ার। ফুচকা খাওয়ার পর সঞ্জীব কাকু একটা সিগারেট ধরান। নন্দুকে বলেন, মাকে বলবি না সিগারেট খেয়েছি। এদিকে পুজো খুব জমে উঠেছে। মন্দিরের সামনে অনেকগুলো ঢাক একসঙ্গে বেজে চলেছে। সবাই এখন ভিড় করেছে সেখানে। সঞ্জীব কাকু বলেন, বলি দেখার ভিড়। নন্দুকে নিয়ে তিনি কোনো রকমে ঠেলে ঠুলে ভেতরে দেওয়ার চেষ্টা করেন। ভিড় কাটিয়ে নন্দু দেখতে পায় সে বেদের ওপরে কালো হাড় কাঠের গায়ে সিঁদুর লাগানো একটা বিশাল দৈত্যের মতো লোক হাতে বড় একটা খাড়া নিয়ে সেখানে ঘুরছে। মাথায় পাগড়ি, কপালে লাল সিঁদুরের টিপ। নন্দুর গা কেঁপে ওঠে। সঞ্জীব কাকু বলেন, ওরা দু ভাই, রাম বলরাম। ওদের বাবা এককালে এখানকার বিখ্যাত লেঠেল ছিল। এখন লাঠির যুগ আর নেই। ওদের বাজারে মাংসের দোকান আছে, আর যেখানে বলি হয় ওদের ডাক পড়ে। বলতে বলতে নন্দুর চোখে পড়ে আরও একটা দৈত্যের মতো লোক সেখানে আসে। তার হাতে একটা ছাগল, ছাগলের মাথায় চওড়া করে লাল সিঁদুর লাগানো, গলায় জবা ফুলের মালা। টানতে টানতে ছাগলটাকে এনে সেই হাঁড়ি কাঠে গলাটা রেখে একটা লোহার সরু রড দিয়ে আটকে দেয়। আর খাড়া হাতে লোকটির সঙ্গে সঙ্গে জয় মা কালী বলে কোপ বসিয়ে দেয় ছাগলের গলায়। আটকে ওঠে নন্দু। সঞ্জীব কাকুর গায়ে মুখ লুকোয়। তার বুকের ভেতরটায় ধরাস ধরাস করে ওঠে। সে বলে, সঞ্জীব কাকু আমার ভয় করছে, আমি বাড়ি যাব। সঞ্জীব কাকু তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসেন। মন্দিরের বারান্দায় অনেকের সঙ্গে গল্প করছিলেন দিদা। তারা কাছে গিয়ে বসে। নন্দুর ঘুম ঘুম পাচ্ছে। সে দিদার কাছেই শুয়ে পড়ে। এক ভদ্রলোক জিজ্ঞেস করেন, নাতি বুঝি? দিদা বলেন, হ্যাঁ তা একরকম। তারপর বলেন, বরুণ বলে বাবুর যে বন্ধু আমাদের বাড়িতে আসে, ওর ছেলে, বাবুর কাছেই বেশি থাকে। ঘুমিয়ে পড়েছিল নন্দু। হঠাৎ ঢাকের আওয়াজ আর অনেক মানুষের জয়ধ্বনিতে জেগে ওঠে। ঘুম জড়ানো চোখে নন্দু দেখে নিকষ কালো অন্ধকারের ভেতর দিয়ে সবাই কালী মাই কি জয় বলতে বলতে এগিয়ে চলেছে। অন্ধকারের ওপরে জেনারেটরের আলো পড়ে অদ্ভুত একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে বিসর্জনের দলটা দূরের অন্ধকারে মিশে যাচ্ছে। দিদা সঞ্জীব কাকুকে বলেন, বাবু তুই নন্দুকে নিয়ে বাড়ি যা, সকাল হতে আর বেশি বাকি নেই। আমি একেবারে প্রসাদ নিয়েই ফিরব। ঘুম জড়ানো চোখে নন্দু সঞ্জীব কাকুর হাত ধরে হাঁটতে থাকে। অন্ধকার পথে মাঝে মাঝে টর্চের আলো ফেলে ফেলে এগিয়ে চলেছে তারা। বাড়ির কিছুটা আগে রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে তার উল্টো দিকে উদয়ন সংঘ ক্লাব। রাস্তার দিকের খোলা বারান্দায় চোখে পড়ে দুটো বিন্দু বিন্দু আলো। ঘুটঘুটে অন্ধকারের ভেতর মাঝে মাঝে আলো দুটো জ্বলছে, মাঝে মাঝে নিভে যাচ্ছে। থমকে দাঁড়ান সঞ্জীব কাকু। নন্দুকে কাছে আঁকড়ে ধরেন, ভয়ে ভয়ে পা চালান। কয়েক পা এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলেন। নড়ে চড়ে ওঠে দুজন লোক। সঞ্জীব কাকু গলায় জোর এনে বলেন, এই কে রে ওখানে? কোনো সাড়া আসে না। আলো ধরে আরও কয়েক পা এগিয়ে যান তিনি। নন্দুর চিনতে ভুল হয় না, সেই দৈত্য লোক দুটো বিড়ি খাচ্ছিল বসে বসে। সঞ্জীব কাকু বলেন, রাম বলরাম? এবার একজন সাড়া দেয়, হ্যাঁ বাবুদা।
কালী পুজো সেরে ঘরে ফিরতেছি, ভাবলুম রাত তো ফর্সা হয়ে এলো প্রায়, এখানে একটু যেই রেনি, তারপর সকাল হলি পরে রওনা দেবক্ষণ। সঞ্জীব কাকু বলেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরের দিন নন্দুর ঘুম ভাঙে বেশ বেলায়, দেখে সঞ্জীব কাকু উঠে পড়েছেন আগেই। হাসতে হাসতে বলেন, নন্দুরে, বাইরে বেরিয়ে দেখবি চল, কি সাংঘাতিক কাণ্ডটাই না ঘটেছে। ধরফর করে উঠে পড়ে নন্দু, সঞ্জীব কাকুর সঙ্গে দেখতে ছোটে। সব দেখে শুনে নন্দু তো খুব অবাক হয়ে যায়। উদয়ন ক্লাবের বারান্দায় চাপ চাপ রক্ত, রক্ত গড়িয়ে এসেছে বারান্দা থেকে নিচ পর্যন্ত। মিচকে মিচকে হাসেন সঞ্জীব কাকু, বলেন, কিছু বুঝতে পারছিস? নন্দু মাথা নাড়তে নাড়তে হেসে ফেলে, বলে, রাম বলে রাম। সঞ্জীব কাকু বলেন, হ্যাঁ, বলিতে তো পাঁঠার মাথাগুলো লাগে না, সেগুলো ওরা নিয়ে যায়। আর কাল এখানে বসেছিল যখন, সেই রক্তই গড়িয়ে এই কাণ্ড। তিনি আরও বলেন, শুধু তাই নয়, আমি 100 ভাগ নিশ্চিত আগের দিন তোদের পাড়ার ঘটনাও এই রাম বলরামেরই কাণ্ড। কারণ এই অমাবস্যার অন্ধকার পক্ষে প্রায় শনি মঙ্গলবারই কোথাও না কোথাও কালী পুজো হচ্ছে, আর পাঁঠা বলির জন্য রাম বলরামের ডাক পড়ছে। এবার নন্দু বলে, আর ফেরার পথে যেখানেই বসছে সেখানেই এই মার্ডার কেস হয়ে যাচ্ছে।